তুমি এই রোগী বাঁচাতে পারবে না। কাল সকালে তুমি চলে যাও এখান থেকে। কি করে? শুনুন গল্প যেখানে শ্রোতার মন ভরায়। এটাই গল্প স্রোত। ভয়, রহস্য, প্রেম সবকিছুই পাবেন এখানে। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাশী কবিরাজের গল্প। তাহলে দেরি না করে চলুন শোনা যাক। দয়া করে কানে হেডফোন পরে নেবেন, নাহলে উপভোগ করবেন কি করে। আমার উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট ব্যাগ হাতে নিয়ে যেন কোথায় যায়। জিজ্ঞেস করলেই বলে, এই যাচ্ছিস অনেক রোগী দেখতে ভায়া। একদিন জিজ্ঞেস করলে বলল, নৈহাটি যাচ্ছি রোগী দেখতে, সেখান থেকে শ্যামনগর যাব। সেখানে আপনার রোগী আছে বুঝি? সব জায়গায় আছে রোগী, কলকাতায় মাসে 2 বার যেতে হয়। আমার হাসি পায়। কাশী কবিরাজ আমাদের গ্রামে বছর খানেক আগে পাকিস্তান থেকে এসে বাসা করেছে। জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর, আম গাছের ডালপালায় ঢাকা। দিনে সূর্যের আলো বিশেষ প্রবেশ করে না সেখানে। ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি। এতদিন যদি পশার থাকে তবে এমন অবস্থা কেন? একদিন আষাঢ় মাসে মাঝারি আকাশে ঘন মেঘ এসে জমল। বৃষ্টি আসে আসে। কাশী কবিরাজ দেখি আমার উঠোন দিয়ে হন হন করে হেঁটে চলেছে ব্যাগ হাতে। ডেকে বললাম, ও কবিরাজ মশাই, শুনুন শুনুন শুনুন, কোথায় চললেন এই বৃষ্টির মধ্যে? কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে বলল, একটু রানাঘাট যেতাম, এই ট্রেনে রোগী ছিল, ওই ডাক পড়েছে দেখবার জন্য। কে রোগী? একজন মাদ্রাজি, পা ফুলে বিরাট হয়েছে। সব ডাক্তার জবাব দিচ্ছে 3 বার 1 ছকরা করতে গিয়েল। আমি বলেছি, ওসব 1 সরকা টেকসরকা আমার সঙ্গে লাগবে না। আমার মুখে 1 সরকা। আমার হাসি পেল। নিজে যদি এত গুণ, তবে দোচালায় বাস করে কেন জঙ্গলের মধ্যে? লম্বা লম্বা কথা বলেই কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে? একটু চা খান কবিরাজ মশাই। তা খাও ভায়া, বৃষ্টি এলো, একটু বসেই যাই। আপনার পশার তাহলে বেশ বেড়েছে বই কি? হ্যাঁ, বাড়বে কি ভায়া, বরাবর আছো। আমি তান্ত্রিক কবিরাজ, যা কেউ সারতে পারবে না তা আমি পারবো সারাতে। বলেন কি? এই জন্যই তো আমার পশার, শুধু ঝাড়ানো কারানো। ঝাড়ি রোগ সারিয়েছেন? আরে পাগল বলে কি, বড় বড় রোগ ঝাড়িয়ে সারিয়েছি বটে। তোমরা ইংরেজি লেখাপড়া জানো কি না সমস্ত অবিশ্বাস করো জানি। ভূত মানো নাকি সেসবও মানো না? এই রে, ঝাড়ফুঁক থেকে এবার ভূত প্রেতে এসে পৌঁছল। কাশীনাথ কবিরাজ অনেক কিছু জানতেছি। বললাম, যদি বলি মানি নে? তা তো বলবে, ইংরেজি পড়াতে তোমাদের ইহকালও গিয়েছে, পরকালও গিয়েছে। রাগ করো না ভায়া, যা সত্যি তাই বললাম। চা এসছে? তাহলে একটা গপ্প বলি শোন, আমার নিজের চোখে দেখা। গপ্প নয়, সত্যি ঘটনা। খুব বৃষ্টি এসে পড়ল।
চারিদিক অন্ধকার করে এলো। কাশী কবিরাজ তার গল্প আরম্ভ করলো। আমি তান্ত্রিক মতে চিকিৎসা করি বলে অনেক দূর দূর থেকে আমার ডাক আসে। আজ থেকে বছর 10 আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য আমার ডাক এলো। আমি বললাম, আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি? না। নাম জানতেন? খুব একটা না, কিন্তু আমাদের ওদেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ ছিল। যখন গিয়ে পৌঁছালেন তখন কত বেলা ছিল? সন্ধ্যের কিছু আগে। তারপর শোন, আমি ওদের বাড়ি তার পেয়ে রওনা দিলাম ওই বিকেল 5টা। ওখানে পৌঁছাতে পৌঁছাতে ঘর সন্ধে হয়ে গেল। ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেলাম। সেখানে নাম করা জমিদার, মস্ত বড় দেউড়ি, 2-3 মহলা বাড়ি, দেউড়ির পাশে বৈঠকখানা ঘর, তার পাশে একটা বড় বারান্দা, ওদিকে ঠাকুর দালান, বাইরে রামমঞ্চ, রাসমঞ্চ, দোলমঞ্চ ইত্যাদি ইত্যাদি। তবে এসবই প্রায় ভগ্ন। পূর্বের সমৃদ্ধ ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র। বড় বড় বট অসত্যের গাছ গজিয়েছে বাড়ির গায়ে। মন্দিরের চূড়ার সেই ফাটলে বন্য শালিক্ষের গর্ত, কাঠবিড়ালিলার বাসা বেঁধে রেখেছে। সামনে বড় একটা আধমজা দিঘি পানায় ভর্তি হয়ে আছে। সন্ধ্যের কিছু আগে সেই মস্ত বড় পুরনো ভাঙা বাড়ি দেখে আমার মনটা কেমন এক অপূর্ব ভাব হলো। কেমন জানি ভেতরটা দুরু দুরু করে উঠল। কি ভাব সে তোমায় বলতে পারি না। ভয়ও না, আনন্দও না। কেমন যেন মনে হলো এ বড্ড অপয়া বাড়ি, এ ভিটেতে পা না দেওয়াই ভালো আমার পক্ষে। কিন্তু তোমার হবে না। কিন্তু আমার হয় বাপু এরকম, সে কথা তোমাকে বোঝানো যাবে না। অন্য কোথাও হয়েছে এরকম আগে আপনার? আরো 2-1 বার হয়েছে এমন, কিন্তু সে কথা এখন এখানে আনবার কোনো প্রয়োজন নেই। তারপর বলি, শোনো না। আমি সেখানে গিয়ে রোগী দেখলাম। 10 বছরের বাচ্চা একটি ছেলে, টাইফয়েড জ্বর হয়েছে, খুব সংকটাপন্ন অবস্থা। আমি গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়ালাম। রোগী কথাঞ্চিত সুস্থ হয়ে উঠল বটে, কিন্তু সেই ভাবটা আমার ভিতর দিয়ে কাটল না। তখনও মনের মধ্যে একটা অমঙ্গলের কিছু আশঙ্কা করেই চলেছে। অনেক রাত্রিরে আমি খাওয়া দাওয়া শেষ করে দেউড়ির পাশের বৈঠকখানা ঘরে এসে দেখলাম সেখানে আমার জন্য বিছানা প্রস্তুত করা হয়েছে। উৎকৃষ্ট শয্যা, দামি নেটের মশারি, কাঁসার গেলাসে জল ঢাকা আছে। ডিবের বাটিতে তাকে তাকে সাজানো পান, সব ব্যবস্থা অতি পরিপাটি। আমি বললাম, বড়লোকের বাড়ির বন্দোবস্ত তো, তাই এরকম যত্নার্থী। হাজার হোক বনেদি ঘর তো, যতই অবস্থা খারাপ হোক পুরনো চালচলন যাবে কোথায়? তারপর কি হলো? তারপর বলছি শোনো। বেশিক্ষণ শোয়া হয়নি আমার। সবে মাত্র শুয়ে একটা পান মুখে দিয়ে চিবোচ্ছি, এমন সময় আমি দেখলাম ঘরের পাশে ঘোমটা পরা একটি বউ হন হন করে মাঠের দিকে এসে দেউড়ির মধ্যে দিয়ে জমিদার বাড়িতে ঢুকছে। আমার গাটা কোনোদিন ওরকম শিউরে ওঠেনি।
যেমন সে আশ্চর্য দৃশ্য দেখলাম, গাটা আমার শিউরে উঠল। এত রাত্রে বাইরের মাঠ থেকে এসে বাড়িতে ঢুকলো কে? ভদ্রলোকের ঘরের সুন্দরী বধূ বলেই মনে হলো। যতটুকু দেখেছি তা থেকে এই আন্দাজ। যাক, আমি এসেছি কবিরাজি করতে, অত শত খোঁজ নিয়ে আমার কি দরকার? যে যা ভালো বোঝে করুক, আমার কি আর দরকার? আমি বললাম, তখন কত রাত ছিল, মানে গভীর? হ্যাঁ, রাত একটার কম নয়, বরং বেশি। ওই ধরো দুটো কি তিনটে। যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই। না, পুরো ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত। তারপর কোদালে নদীতে গরমকালে জল থাকে না, হেঁটে পার হওয়া যায়। তার ওপারে বলরামপুর গ্রাম। আপনি কি করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে? হাতে পায়ে যতটুকু খোলা, ধপধপে ফর্সা, আধ জ্যোৎস্নার রাত। আমি দিব্যি টের পাচ্ছি মুখখানা অবশ্যই ঘোমটায় ঢাকা ছিল। বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার সময় অন্য কোনো লোক সেখানে ছিল না? মানে দেখতে তাকে পাইনি যে উনি ঢুকে গেলেন ঘরের ভিতরে? না, কে পাবে? অত রাত্রে সকলে তো শুয়ে পড়েছে, টের পাবে কি করে? দেউড়ির পাশে শয্যায় আমিই তো শুয়েছিল। আপনাকে টের পেয়েছিল যে আপনি ওখানে শুয়ে আছেন? না, সে পাইনি। কোনো দিকে না চেয়ে হনন করে বাড়ির মধ্যে ঢুকে গেল। তারপর বলি শুধু, আমি একটু নির্দ্বিধায় ভালো লোক। জলের গ্লাস তুলে খানিকটা জল খেয়ে মশারি খাঁটিয়ে শুয়ে পড়লাম। কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম। লোকের বাড়িতে চিকিৎসক ডেকে চিকিৎসা করতে এসে ঘুমানোর জন্য তো নয় রে বাবা। আমি অভিজ্ঞ লোক, দায়িত্ববোধ আমার অনেক যথেষ্ট আছে। তার উপরে পাশের ঘরে রোগীর এরকম অবস্থা, আমার চোখে ঘুম আসবেই বা কি করে? সে যাক, মিনিট খানেক পরে চোখটা কিছুটা লেগে গেছে। হঠাৎ দেখলাম কিসের একটা শব্দ। দেখি সেই বউটি আমার পাশের দেউড়ি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে। বিছানা ছেড়ে আমি তড়া করে উঠে পড়লাম। বউটি ক্রমে দূর মাঠের দিকে চলে যাচ্ছে। জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বললাম, মাঠের দিকে একা গেলে এত রাতে? হ্যাঁ, একদম একা। আর অত রাত, ভাবতেই পারছ। আপনি কি ভাবলেন? আমি আর কি ভাবব, একেবারে অবাক। এত রাতে একটি ভদ্র ঘরের মেয়ে এমন ভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনোই দেখিনি বাবু। 7-5 ভাবছি, এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বলল, শিগগিরই আসুন কবিরাজ মশাই, রোগী কেমন করছে। আমি গিয়ে দেখি রোগীর অবস্থা সত্যই খারাপ। কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার তো কথা নয়। যা হোক, তখনকার মতো ব্যবস্থা করতে হলো। অনেকক্ষণ খাটুনির পরে রোগী খানিকটা সামলে উঠল। তখন আবার এসে শুয়ে পড়লাম বাইরে সেই দেউড়ির ঘরে। পরের দিন মানে রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকেই চলল। জমিদার বাবুর মন বেশ ভালো। প্রথম দিন বড়ই যেন মুষড়ে পড়েছিলেন। এমনকি আমার সঙ্গে বসে দুপুরের পর খানিকক্ষণ পাশাও খেললেন। তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরতে যাওয়ার আমন্ত্রণ জানালেন আমার। খাওয়ার ব্যবস্থা দুপুরে বেশ ভালোই ছিল। মাছের মুড়ো, দই, দুধ, সন্দেশ ইত্যাদি। আমি বড় খুশি হলাম। আমি খেতে বড় ভালোবাসি। তাছাড়া জমিদার বাবু বেশ প্রফুল্ল আজকে। কিন্তু
আমার মনে তখনও একটা খটকা চলছে। কেমন খটকা? সে হচ্ছে গিয়ে, তোমার কি করে বোঝাই, মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলে না, এই বুঝি কিছু হবে কিছু হবে সেরকম। আচ্ছা, তারপর বলুন। হ্যাঁ, সেই রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটল। এমন ধরনের ব্যাপার যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। রোগীর অবস্থা ভালো থাকা দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না। সকাল সকাল খেয়ে দিয়ে সকলে শয্যা আশ্রয় করলাম, কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগলো। কোথাকার ঘড়িতে 1টা বেজে গেল ঢং করে। ঠিক সেই সময় দেখলাম সেই ঘুমটা পড়া বউটি দেউড়ি দিয়ে ঢুকে অন্দরের দিকে চলেছে। আমার খুব বিস্ময় বোধ হলো। কি সাহস মেয়েটার! এত রাতে মাঠের মধ্যে দিয়ে চলে আসতে কি ভয় টয় করে না তার? মিনিট 15 কেটে গেল, কি 20 মিনিট, খেয়াল নেই। তারপর আশ্চর্যভাবে স্তম্ভিত করে দিয়ে সেই বউটি ওর ঘরে এসে ঢুকলো। এই ছেলে যেখানে অসুস্থ হয়ে আছে। তারপর হঠাৎ দেখি আমার ঘরের সামনে এসে দাঁড়ালো। আমি বললাম, আপনার ঘরে? হ্যাঁ, একেবারে আমার ঘরের সামনে। ঘরে আলো ছিল? বাড়িতে রোগী থাকা দরুন আমার ঘরেই সারা রাত একটা হ্যারিকেন জল। ঘরে ঢুকে মেয়েটি মুখের ঘোমটা অনেকখানি তুলে আমার দিকে চাইল। বেশ সুন্দরী মহিলা, দেখলে স্বয়ম্বরের উদ্যোগ হয়। এমনি চেহারা। আমাকে সেই মহিলাটি বললেন, তুমি এখানে থেকো না, চলে যাও এখান থেকে। বিস্মিত হয়ে আমি মেয়েটির মুখের দিকে চেয়ে বললাম, আপনি কে মা? আমি যেই হই, তুমি এখান থেকে যাবে কিনা? মা, আমি চিকিৎসক, রোগী দেখতে এসেছি। আমার কাজ না সেরে আমি যাব কি করে? তুমি এই রোগী বাঁচাতে পারবে না। কাল সকালে তুমি চলে যাও এখান থেকে। কি করে আপনি জানলেন মা রোগী বাঁচবে না? আমি ওর মা। ওর সৎ মা ওকে খুব কষ্ট দিচ্ছে। সে কষ্ট আমি দেখতে পাচ্ছি না। আমি ওকে নিয়ে যেতে এসেছি, নিয়ে যাবই। তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না। আমি তখন ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারিনি। আমি তখন আমতা আমতা করে বললাম, আপনি কোথায় থাকেন মা? আমি মারা যাওয়ার পর আর 4 বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে। আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে। আমি যেখানে শান্তিতে থাকতে পারি না। খোকা আপন মনে কাঁদে, আমি শুনতে পাই। ওকে আমি নিয়ে যাব। তুমি কেন বোঝাস পুরোবে? ঘরের ছেলে ঘরে ফিরে যাও। আমার সমস্ত শরীরটা হিম হয়ে গিয়েছে যেন। কি ব্যাপারটা সামনে ঘটেছে তার যেন কোনো ধারণাই নেই। তবুও হাত জোর করে আমি বললাম, মা, একটা কথা বলি। আমি জমিদার বাবুর, মানে আপনার স্বামীকে সব বলি। তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন মা। ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে একটিবার ভেবে দেখুন মা। সেটা তো আপনার বিবেচনা করা উচিত। বউটি বললেন, তার বিপক্ষে ছেলে মেয়ে হবে, তাদের নিয়ে থাকবেন তিনি। ও কথা বলবেন না মা। আপনি তার কথা চিন্তা না করলে কে করবে? সব দিক বুঝুন মা। তার কথা ভাবতে হবে তো আপনাকে। আমি আজই সব বলছি তাকে খুলে।
যদি তিনি তার এ পক্ষে স্ত্রীকে বলে ছেলেটির উপর অত্যাচার নিবারণ করতে পারেন, তবে আপনি আমাকে কথা দিন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না মা। আমি সে চেষ্টা করি মা, করি একটিবার। করো। বলেই মূর্তিটি অদৃষ্ট হলো না। কিন্তু ঘর থেকে বার হয়ে দেউড়ি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গেলে নিশীথ রাত্রি সবুজ জ্যোৎস্নার কুয়াশায় মিলিয়ে গেল একেবারে। বলেন কি কবিরাজ মশাই? তার বলতে, আচ্ছা এই মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয়? না, দিব্যি মানুষের মতো, কোনো অস্বাভাবিকতা নেই কোথাও। কথাবার্তা বললাম, আমার কোনো ভয় হলো না। একজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছি তেমনই মনে হলো। মূর্তিটি অদৃশ্য হওয়ার পর বাড়ির মধ্যে থেকে আমার ডাক এলো। পরেই বাড়ির মধ্যে দেখি রোগীর অবস্থা খুব খারাপ, অথচ সমস্ত দিন এমন ভালো ছিল। তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে আমি জমিদার বাবুকে বললাম, আপনার সঙ্গে আমার একটু কথা আছে, বাইরে চলুন। আমি বললাম, বাইরে এসে সব কথা বললেন নাকি? হ্যাঁ, গোড়া থেকে। এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে এখানে দাঁড়িয়েছিলেন, আপনি জানেন? বিশ্বাস করেছিলেন লোকটি? কেঁদে ফেললেন, বললেন, আমি জানি। আমি এই অসুখের সময় একদিন ওকে শিওরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তারপরের ইতিহাস খুব সংক্ষিপ্ত। জমিদার বললেন, আমি জানি ওর সৎমা ওর ওপর খুব সদয় নয়, তবে এতটা আমি জানতাম না। আমি কথা দিচ্ছি, কোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে লেখাপড়া শিখাবো। এ সশ্রবে আর আনবো না। আমার স্ত্রীকে আমি শাসন করছি, আপনি তাকে জানাবেন। রাত থেকে ভোর হয়ে গেল। আমার চিন্তা ক্রমশ দূর হতে লাগলো। এদিকে রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগলো। 11 দিনের পর আমি পত্র দিয়ে দিলাম রুগীকে। বললাম, ওর মাকে আর কোনোদিন দেখেননি? আসেননি আপনার কাছে? না, কোনোদিন আসেনি। এটা তো একটা কাকতালীয়ভাবেও তো মানে হতে পারে, সংযোগ হতে পারে, ধরুন কোইন্সিডেন্স। তোমরা ইংরেজি পড়া ছোকরা, আমি একটা ঘটনা তোমাদের কাছে বলেছি মাত্র। এবার তোমরা বিবেচনা করবে যে এটা কি কাকতালীয় নাকি সত্য। কিন্তু আমার চোখে এটা সত্যই বটে। আমার বিশ্বাস নেই। আমি জোর সঙ্গে কথাটা বলবো বলে ঠিক করছিলাম, যে বিশ্বাস হলো না, তখন কাশি কবিরাজ নিজের ব্যাগ হাতে করে নিয়ে উঠে পড়ল। আচ্ছা চলি, আবার পরে আসবো। আজকের মতো গল্প এখানেই শেষ, তবে কিন্তু পরের সপ্তাহে আবার আসব একটি নতুন গল্প নিয়ে। হতে পারে তা থাকবে রহস্যমোড়া বা কোনো হাড়হিম করা ভৌতিক গল্প, অথবা কোনো মিষ্টি প্রেমের গল্প। কি আগ্রহ হচ্ছে জানার জন্য? কিন্তু জানতে হলে যে গল্প স্রোতের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিতে হবে চট করে। ডান, এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে সেট করে রাখুন, না হলে কিন্তু ঠকবেন।